তুমি। শুভ্রা প্রায় চিৎকার করে কথাটা বলে উঠেছিল। ইহান তড়িৎ গতিতে তার কাছে এগিয়ে গিয়ে শক্ত হাতে তার মুখ চেপে ধরল। তারপর চারদিকে নজর বুলে শান্ত কণ্ঠে বলল, প্লিজ চিৎকার করিস না শুভ্রা। শুভ্রা প্রথমে অস্ফুট আওয়াজ করলেও ধীরে ধীরে শান্ত হয়ে গেল। ইহানও তার মুখ থেকে হাত সরিয়ে নিল। শুভ্রা কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ইহানের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, তুমি এত রাতে এখানে কি করছো ইহান? তোকে ভীষণ মিস করছিলাম শুভ্রা। নিখাত অনুভূতি মিশ্রিত দৃষ্টিতে শুভ্রার চোখে চোখ রেখে অত্যন্ত আবেগীয় শীতল কণ্ঠে কথাটা বলল ইহান। তার এই কথাটা সোজা শুভ্রার বুকে গিয়ে বিঁধল যেন। না চাইতেও তার শক্ত মুখায়ব ধীরে ধীরে কোমল হয়ে এলো। ইহান শুভ্রার দুই গাল জড়িয়ে ধরে একই স্বরে বলতে লাগলো, আর অভিমান ভরা যন্ত্রণায় পিষ্ট ওই দৃষ্টিজোড়া আমার হৃদয়কে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তোর দূরত্ব আমায় প্রতি মুহূর্তে যন্ত্রণার তীব্র দহনে পোড়াচ্ছে। সুইট বাটারফ্লাই আমার, বুঝতে কি পারিস না এই অব্যক্ত হৃদয়ের ভালোবাসার গভীরতা? শুভ্রা ইহানের চোখে চোখ রেখে চুপ করে রইল। তার গভীর অনুভূতি সম্পন্ন চোখ দুটি থেকে টপ টপ করে অশ্রু ঝরে পড়ছে। হঠাৎ সে ইহানকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কেন আমার সাথে এমনটা করলে ইহান? কেন আমায় অবিশ্বাস করছিলে? তোমায় যে আমি কতটা ভালোবাসি সেটা কি তুমি জানো না? তুমি জানো না তোমায় ছাড়া থাকতে কতটা কষ্ট হয়েছে আমার? ইহান শুভ্রাকে বুকে জড়িয়ে নিয়ে অশ্রু সংবরণ করে ভেজা কণ্ঠে বলল, আই এম সো সরি সুইট বাটারফ্লাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। আর কখনো এমনটা হবে না। আর কখনো তোর দিকে অবিশ্বাসের আঙুল তাক করব না। তোর ভালোবাসার প্রতি ভরসা হারাবো না। শুভ্রা সেভাবেই কেঁদে চলল। ইহান শুভ্রা চোখের পানি মুছিয়ে দিয়ে তার চোখ দুটি ধরে তাকে নিয়ে ব্যালকনির প্রান্তে চলে আসলো। আরে কি করছো ইহান? বলার সাথে সাথে ইহান শুভ্রার চোখ ছেড়ে দিল। শুভ্রা অবাক হয়ে নিচে তাকে দেখতে পেল সেখানে অসংখ্য ক্যান্ডেল প্রজ্বলিত হয়ে সরি সুইট বাটারফ্লাই লেখা। শুভ্রা প্রথমে অবাক হলো, পরক্ষণে ফিক করে হেসে ফেলল। ইহান তাকে জড়িয়ে ধরে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, আমার সরি কি তাহলে গ্র্যান্টেড? শুভ্রা সামনের দিকে ঘুরে ইহানকে জড়িয়ে ধরে হেসে বলল, ইয়েস, 100% গ্র্যান্টেড। এদিকে ইটালির মিলানের একটি আন্ডারগ্রাউন্ড ক্লাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ মাফিয়া পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবে ইটালি সহ পৃথিবীর বিভিন্ন দেশের শক্তিশালী মাফিয়া বস, গ্যাংস্টার, তাদের বিশ্বস্ত সহযোগী, কালোবাজারের ডিলার এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ। এই পার্টিতে প্রবেশ মূলত আর নির্দিষ্ট আমন্ত্রিতদের জন্য অনুমোদিত। সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া। সশস্ত্র দেহরক্ষীর উপস্থিতি রয়েছে এবং তার প্রত্যেকে আমন্ত্রিত অতিথির তল্লাশি চালাচ্ছে। মূলত এখানে পার্টির আড়ালে চলবে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপরাধমূলক আলোচনা, নতুন ডিল বা রিভেঞ্জ টাইপ ডিসকাশন। এছাড়া গোপনে নতুন ব্যবসার অংশীদারিত্ব বা নতুন চুক্তিও সম্পন্ন হবে। টেসলা মডেল এস প্লেট নামক অত্যাধুনিক ও উচ্চ প্রযুক্তির কারটি আন্ডারগ্রাউন্ডের সম্মুখে সশস্ত্র কালো পোশাকধারী সিকিউরিটি গার্ডদের নিয়ন্ত্রণে থাকা অত্যাধুনিক নিরাপত্তা বেষ্টিত। দুই পাশে অসংখ্য টর্চ লাইট জ্বালানো বিশাল লোহার গেটটির সামনে অত্যন্ত দণ্ড সহকারে ব্রেক কষল। তার পেছন পেছনে আরো কয়েকটি রোলস রয়েস কার এসে থামলো। সেখান থেকে দ্রুত দুজন বডিগার্ড এসে সামনের কারটির দুপাশে দরজা খুলে দিল। ফলশ্রুতিতে সেখান থেকে প্রথমে বেরিয়ে এলো হোয়াইট শার্ট, ব্ল্যাক বো টাই, ওয়েস্ট কোট, স্যুট, জিন্স ও শুজ পরিহিত একজন অত্যন্ত সুদর্শন যুবক। মেসি টেক্সচার হেয়ার স্টাইলে আরো ব্যক্তিত্বময় আকর্ষণীয় লাগছে। তার বিপরীত পাশ থেকে বেরিয়ে এলো গর্জিয়াস ডার্ক ব্ল্যাক রেট্রো স্টাইলে গ্ল্যামারার লং গাউন ও পায়ে 4 ইঞ্চি লম্বা পেন্সিল হিল পরিহিত এক সুদর্শনা যুবতী। ফ্রেঞ্চ টুইস্ট হেয়ার স্টাইল, চেহারা স্মোকি আইশ্যাডো সম্পন্ন মানানসই মেকআপ, ঠোঁটে নুড লিপস্টিক এবং গায়ে ডায়মন্ড জুয়েলারিতে তাকে অত্যন্ত ব্যক্তিত্বময় এবং আকর্ষণীয় লাগছে। তার হাতে একটা ব্ল্যাক কালারের গর্জিয়াস পার্স। এরি শ্বেতার দিকে এগিয়ে গিয়ে তার ডান হাতটি অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে ধরল। তারপর হাতটি তার ঠোঁটের কাছে নিয়ে গিয়ে আলতো করে চুমু খেলো। তাতে শ্বেতার সূক্ষ্ম মুচকি হাসলো। এরপর দুজন অত্যন্ত দাম্ভিক ও দৃঢ়তা সহকারে রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে যেতে লাগলো। উপস্থিত সকলে গর্জিয়াস এই কাপলকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। এরিস অ্যান্ড্রিয়ানোকে চিনে না, এমন কেউ এই পার্টিতে উপস্থিত নেই। সাথের মেয়েটি যে তার পার্টনার অথবা ওয়াইফ সেটা সকলে সহজেই বুঝতে পারলো। তাই সিকিউরিটি গার্ডরা তাদেরকে নামে মাত্র তল্লাশি করে অত্যন্ত সম্মান সহকারে ভেতরে ঢুকতে দিল। এরিস ও শ্বেতার সাথে সাথে ফারহান এবং তার আরো কিছু গার্ডরা ভেতরে প্রবেশ করলো। বাকিরা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো।
গেটের ভেতর প্রবেশ করতে বেশ উচ্চ আওয়াজে শুনতে পাওয়া গেল গ্যাংস্টার স্টাইলের ক্লাসিক মিউজিক। বিশাল বড় পার্টি সেন্টারের সম্পূর্ণ ভেন্যু কালো সোনালী রঙে সজ্জিত রয়েছে, যা মূলত বিলাসিতা ও শক্তির প্রতীক। এছাড়া সোনালী ঝাড়বাতি, মোমবাতির আলো এবং হালকা লালচে আলো এক গুমট ও গোপনীয় পরিবেশের সৃষ্টি করছে। সম্পূর্ণ পার্টি এরিয়া জুড়ে জাজ, ব্লুজ এবং ইটালিয়ান সফট মিউজিক বাজছে। কয়েকজন পিয়ানো বাদক অত্যন্ত মনোযোগ সহকারে পুরনো স্টাইলে পিয়ানো বাজিয়ে যাচ্ছে। পার্টিতে অসংখ্য প্রভাবশালী অতিথিদের মাঝখানে একজোড়া কাপলের উপস্থিতি সকলের মনোযোগ আকর্ষণ করে নিল। এরিশা শ্বেতার সাথে মিলিত হওয়ার জন্য উপস্থিত সকল অতিথি এগিয়ে এলো। এত সবকিছুর মাঝে শ্বেতা বিব্রত বোধ করলে এরিস তার হাত শক্ত করে চেপে ধরে। শ্বেতা তার দিকে তাকালে এরিস তাকে চোখের ইশারা আশ্বস্ত করে, এতে শ্বেতা কিছুটা শান্ত হয়। জোসেফ ক্রিস্টিয়ানো নামক একজন প্রাক্তন ইটালিয়ান মাফিয়া এরিসের সাথে হ্যান্ডশেক করে ক্যাটক্যাটে ইটালিয়ান ভাষায় বলে উঠলেন, অনেকদিন পর দেখা হলো মিস্টার এরিস অ্যাড্রিয়ানো, কেমন আছো তুমি? এরিস তীর্যক হেসে জবাব দিল, আমি ভালো আছি মিস্টার জোসেফ ক্রিস্টিয়ান, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমায় দেখে আরো ভালো হয়ে গেলাম। আশা করছি এবারও অনেক গুরুত্বপূর্ণ ডিল সম্পূর্ণ হবে আমাদের মাঝে। তারপর তার দৃষ্টি হঠাৎ শ্বেতার দিকে গিয়ে নিপতিত হয়। এতে তিনি ব্রু কুঁচকে এরিসের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, এই সুন্দরী মেয়েটি কে? এরিস তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শীতল কণ্ঠে বলল, শি ইজ মাই বিজনেস পার্টনার। কেন যেন ওয়াইফ শব্দটা ঠোঁটের কোণে এনেও উচ্চারণ করলো না এরিস। এতে শ্বেতা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এমনিতেও সারাদিন বউ বউ করে, মুখে ফেনা উঠিয়ে পড়ে, অথচ আজ কিনা এতগুলো লোকের সামনে এরিস বললো শ্বেতা তার বিজনেস পার্টনার। বিষয়টা কেন যেন না চাইতে মন খারাপের কারণ হলো শ্বেতার। তবে সেসবে খুব একটা পাত্তা দিল না সে। জোসেফ ক্রিস্টিয়ানো এবার শ্বেতার দিকে তাকে জিজ্ঞেস করলেন, হ্যালো সুইট লেডি, তোমার নামটা কি জানতে পারি? হার নেম ইজ অলিভিয়া ব্রাউন। এরিস শ্বেতার পক্ষ থেকে চটপট করে উঠে বলল। শ্বেতা তাই আর কিছু বলল না। মিস্টার জোসেফ ক্রিস্টিয়ানো হাসি মুখে শ্বেতার সাথে হ্যান্ডশেক করতে গেলে এরিস তার হাত ধরে থামিয়ে দেয়। এতে জোসেফ ক্রিস্টিয়ানো কিছুটা দ্বিধান্বিত হয়ে হাত ছড়িয়ে নেয়। সেই সাথে এরিসের দিকে প্রশ্নার্থক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরিস শ্বেতার কোমর পেঁচিয়ে ধরে মুচকি হেসে বলল, আপনার সাথে অনেক কথা বাকি আছে, সেসব না হয় পরে বলবো মিস্টার জোসেফ। এবার আমাদের একটু পার্সোনাল স্পেস দিন প্লিজ। বলে আরো কিছু অতিথিদের সাথে টুকটাক কথা বলে শ্বেতাকে নিয়ে বার কাউন্টারের দিকে এগিয়ে গেল এরিস। জোসেফ ক্রিস্টিয়ানো সেদিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রইল। বিশাল বড় বড় কাউন্টার জুড়ে পুরোনো দিনের বন্দুক, সিগার, পোষা সাপ ও বিড়াল সাজিয়ে রাখা হয়েছে। সেই সাথে আগত অতিথিদের জন্য এক্সপেন্সিভ হুইস্কি, মার্টিনি, রেড ওয়াইন ও ককটেল পরিবেশন করা হচ্ছে। খাবার হিসেবে ইটালিয়ান স্টেক, ক্যাভিয়ারের ব্যবস্থাও রয়েছে। এরিস একটা রেড ওয়াইনের গ্লাসে চুমুক বসাতে শ্বেতা হঠাৎ প্রশ্ন ছুড়ল, আমায় তখন ওয়াইফ হিসেবে পরিচয় না দিয়ে বিজনেস পার্টনার কেন বলেছিলেন? এরিস সূক্ষ্ম বাঁকা হেসে বলল, কেন, পরিচয় না দেওয়াতে কি তোমার খারাপ লেগেছে? সবার সামনে পরিচয় করে দেব। সেটা মবশের হলো ইটালিয়ান মাফিয়া বস এরিস অ্যাড্রিয়ানোর ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ। শ্বেতা কিছুটা থতমত খেয়ে গেল, আমতা করে বলল, আমি কখন বললাম আপনি এইভাবে আমায় সবার সামনে পরিচয় করিয়ে দিন? অন্য সময় তো ঠিকই সারাক্ষণ বউ বউ করেন, এখন হঠাৎ অন্যরকম বিহেভ করছিলেন বলে জাস্ট সন্দেহ হয়েছিল, তাই এমন কথা বললাম, এইটুকুই। শ্বেতা কথার বিপরীতে এরিস নির্লিপ্ত কণ্ঠে বলতে লাগলো, আমি চাই না আন্ডারওয়ার্ল্ড কিংবা মাফিয়ার সাম্রাজ্যের সামনে আমার ওয়াইফ হিসেবে তোমার পরিচয় করিয়ে দিতে, কারণ তাতে আমার দুর্বলতা তাদের সকলের সামনে চলে আসবে। আমার দুর্বলতা হিসেবে তোমার টার্গেট করে আমার ক্ষতি করার চেষ্টা করবে। সবচেয়ে বড় কথা, তোমার এতে বিপদ হওয়ার সংখ্যা বেশি রয়েছে, আর আমি কোনো কিছুর বিনিময়ে চাই না তোমার কখনো এতটুকু ক্ষতি হোক। কথাগুলো বলে এরিস শ্বেতার একদম কাছাকাছি গিয়ে দুজনের দূরত্ব ঘুচিয়ে ফেলল। তারপর সে তার কোমর পেঁচিয়ে ধরে একটানে নিজের বুকে এনে আছড়ে ফেলল। শ্বেতা হুম রেখে এরিসের বুকে পড়তে তার চোখে চোখ রাখল। দুজনের মিলিত দৃষ্টিতে এক অদ্ভুত সম্মোহনী প্রভাব লক্ষ্য করা গেল। পার্টি সেন্টারের লাচে আলো তাদের চোখে মুখে পতিত হয়ে এক ঐশ্বরিক সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। এরিস সেই অবস্থাতে থেকেই এক অদ্ভুত ঘোর লাগানো সম্মোহনী স্বরে বলল, You're the most beautiful girl I've ever seen in the whole world. কথাগুলো বলে বার কাউন্টারে তদারকি করা কিছু ইটালিয়ান যুবক এবং উপস্থিত অতিথিদের দিকে তাকালো এরিস।
তারপর সকলের উদ্দেশ্যে গম্ভীর স্বরে আদেশ চলল। We need some privacy. So everyone, leave right now. উপস্থিত সকলে এরিসের আদেশ সাথে সাথে পালন করলো। দ্রুত সবাই অন্যদিকে সরে গেল। এমনকি বার কাউন্টারে যুবকরা যাওয়ার সময় লম্বা একটা পর্দা টানিয়ে দিয়ে গেল বার কাউন্টারের এই পাশটায়। সবাই চলে যেতে এরিস এক টানে সে তাকে বার কাউন্টারে কেবিনেটে বসিয়ে দিল। তারপর এক হাতে তার কোমর শক্ত করে পেঁচিয়ে ধরে অপর হাতে তার ঘাড় শক্ত করে চেপে ধরল। এরপর গভীর চুম্বনে সিক্ত করলো সে তার দুটি পাতলা গোলাপি অধর। ক্রমশ সে চুম্বনের গভীরতা বৃদ্ধি পেতে লাগলো। আজ কিভাবে যেন শ্বেতাও এরিসের অধরে গভীরভাবে চুম্বন করতে লাগলো। দুজনের নেশাক্ত চুম্বনের গভীরতা ক্রমশ উন্মাদ করে তুলতে লাগলো তাদের দেহকে। এরিসের দুই হাত অবাধ্যভাবে শ্বেতার সর্বাঙ্গ জুড়ে বিরাজ করতে লাগলো। শ্বেতার দুটি হাত এরিসের বুক পেটে অবাধে বিচরণ চালাতে লাগলো। একে একে শ্বেতার উন্মুক্ত সকল স্থান এরিসের গভীর চুম্বনের স্পর্শে সিক্ত হতে লাগলো। শ্বেতাও অন্যরকম একটা ঘোরের মধ্যে চলে গেল। নিজের অজান্তে এরিসের স্যুট খুলে ফেললো। তারপর শার্টের উপরে কয়েকটি বোতাম খুলে ফেলে তার সমস্ত উন্মুক্ত স্থানে পাগলের মতো চুম্বনে চুম্বনে সিক্ত করতে লাগলো। এরপর যখন এরিস শ্বেতার গাউনের এক পাশে খুলে ফেললো তখন হঠাৎই শ্বেতার সম্বিত ফিরে এলো যেন। সাথে সাথে এরিসকে কিছুটা জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল সে। এমন চরম মুহূর্তে শ্বেতার এভাবে দূরে ঠেলে দেওয়ায় প্রথম বিহ্বল হয়ে গেল, পরক্ষণে বেশ রেগে গেল এরিস। দ্রুত শ্বেতার কাছে গিয়ে তার দুই গাল শক্ত হাতে চেপে ধরল সে। শ্বেতা ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। এরিসের রক্তিম চোখ জোড়ায় মাঝে চোখ রেখে সে কিছুটা ভাঙা কণ্ঠে বলে উঠল, আমরা এখন পার্টি সেন্টারের মধ্যে আছি এরিস, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। এরিসে হঠাৎ করে যেন সম্বিত ফিরে এলো। বুঝতে পারলো সে তার কথার মর্মার্থ, তাই ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে সে তার গাল দুটি ছেড়ে দিল সে তা কিছুটা জোরে জোরে হাঁপাতে লাগলো। এরিস নিজের শার্টের বোতামগুলো লাগিয়ে নিয়ে তারপর স্যুট গায়ে পরে নিয়ে সে তার গাউন ঠিক করে দিল। এরপর সে তার কপালে একটা গাঢ় চুম্বন করে আলতো কণ্ঠে বলল, কি করব ভালো অ্যাডিকশন, তুমি যে প্রতি মুহূর্তে গভীরভাবে বেঁধেছ আমার, তুমি যে আমার জন্য আস্ত এক নেশার স্তূপ, সেটা কি তুমি জানো? এরিসের এহেন কথাবার্তা বেশ লজ্জা পেয়ে গেল শ্বেতা। তারপর এরিসকে অবাক করে দিয়ে সে হঠাৎ তার গাল দু হাতে জড়িয়ে ধরে তার মুখের সামনে মুখ এনে লাস্যময় ভঙ্গিতে বলতে লাগলো, তাই বুঝি মিস্টার, তাহলে আমায় গভীরভাবে আগলে নিচ্ছেন না কেন? এরিসে তার কোমর দু হাতে পেঁচিয়ে ধরে এক ব্রু আড়াআড়ি ভাবে উঁচিয়ে বাঁকা হেসে বলল, কারণ এরপর তুমি নিচে থেকে আমায় আগলে নেবে, এতটা গভীর আর জোরালোভাবে আগলে নেবে যা দেখে আমি নিজে হতবাক হয়ে যাব। শ্বেতা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলছেন যে ঠিক এমনটাই হবে? এরিসে তার নাকে নাক ঘষতে ঘষতে হাসকি স্বরে বলল, এটা আমার দৃঢ় বিশ্বাস, আমার প্রতি তোমার হৃদয় বিন্দুমাত্র ভালোবাসার জন্ম থাকলে এমন একটা দিন খুবই আসবে। তাদের কথাবার্তা মাঝখানে হঠাৎই বার কাউন্টার পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলো এক লাস্যময় তরুণী। হাঁটু অবধি পৌঁছে থাকা ডার্ক রেড কালারের স্লিট ড্রেস আর ওয়েস্টার্ন মেকআপের সাথে সোনালি চুলের ববকাট হেয়ারস্টাইলে তাকে অত্যন্ত আবেদনময় লাগছে। এখানে যে সে অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করে ফেলেছে সেটা তার অপ্রস্তুত চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। দুজন কাপড়ের এমন অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলে কিছুটা অস্বস্তিতেও সে পেয়েছে বোঝা যাচ্ছে। কিন্তু এরিসের চৌকুশ ও ধারালো সুদর্শন চেহারা দেখার পর থেকে সে ঘোর লাগানো দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রইল। এরিস তার আর শ্বেতার প্রাইভেট মুহূর্তে কারো এহেন অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশে যার পর নাই বিরক্ত হলো, যেটা তার চোখে মুখে স্পষ্ট দৃশ্যমান। শ্বেতাও এরিসের দিকে মেয়েটির এহেন সম্মোহনী দৃষ্টি দেখে তার দিকে সুচালো দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে মেয়েটি দুজনের এমন দৃষ্টি দেখে অপ্রস্তুত হেসে রিনরিনে ইটালিয়ান ভাষায় বলতে শুরু করলো, আমি খুব দুঃখিত তোমাদের এমন অন্তরঙ্গ মুহূর্তে হস্তক্ষেপ করার জন্য। আমি আসলে ইচ্ছে করে এমনটা করিনি। আমি চলে যাচ্ছি। ইউ গাইজ প্লিজ কন্টিনিউ। বলে মেয়েটি পর্দা আগের মতো টেনে দিয়ে দ্রুত পদে সেখান থেকে বেরিয়ে গেল। মেয়েটি চলে যেতেই এরিস একটা দীর্ঘশ্বাস ফেলে সে তাকে ক্যাবিনেট থেকে নিচে নামিয়ে দিল। তারপর তার হাত ধরে এগিয়ে চলে মূল পার্টির উদ্দেশ্যে। সম্পূর্ণ পার্টি সেন্টার জুড়ে বেশ বড় করে ক্যাসিনোর আয়োজন করা হয়েছে, যেখানে ব্ল্যাক জ্যাক, পোকার ও রুলেট খেলা হচ্ছে। সমস্ত অতিথিরা অ্যালকোহলের গ্লাস হাতে এদিক ওদিক জোড়া অথবা তারও অর্ধেক পার্টনার সহকারে ঘুরে বেড়াচ্ছে।
এছাড়া সেন্টারের মাধ্যম জায়গায় বরাবর বৃহৎ সেটটিতে লাইভ মিউজিক, স্ট্রিপ ডান্স বা টপ ডান্স অনুষ্ঠিত হচ্ছে। সম্পূর্ণ পার্টি এরিয়ার দেয়াল জুড়ে ইটালির বিখ্যাত বড় বড় মাফিয়াদের পিকচার টাঙানো। তাদের মধ্যে এরিসের মাফিয়া রূপী ছবিটি অত্যন্ত দাম্ভিকতা সহকারে দেয়ালে স্থান পাচ্ছে। এরিসে থেকে কিছু বিশ্বস্ত গার্ডদের সাথে রেখে ফারহানকে সাথে নিয়ে ডিসকাশন টেবিলের থেকে চলে গেল। সেখানে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিলগুলো নিয়ে ডিসকাশন এবং সাইন হবে। এরিসে যাওয়ার আগে সেটা কিছুটা ভয় পেয়ে গিয়ে তার হাত ধরে ফেললে সে হাতে হাত রেখে চোখের ইশারা তাকে সান্ত্বনা দেয়। এতে সে তা নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াস চালায়। দীর্ঘক্ষণ যাবৎ এরিস তার ক্লায়েন্টদের সাথে মিটিং করছে। তাদের গুরুগম্ভীর আলোচনা পার্টি সেন্টারের মধ্যে এক অদ্ভুত গাম্ভীর্য স্থান করে নিয়েছে। সেটা উপস্থিত নারী অতিথিদের সাথে সময় কাটাচ্ছে, লাইভ মিউজিক, ডান্স এনজয় করছে এবং তাদের অনুরোধে ড্রিঙ্কসও করছে। এভাবে অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে তার এক হাতে টান পড়তে পিছনে ঘুরে তাকালো শ্বেতা। তাতে সে দেখতে পেল জোসেফ ক্রিশ্চিয়ানো তার একটি হাত ধরে রেখে তার দিকে কামনা দৃষ্টি তাক করে তাকিয়ে আছে। সেটা এতে বেশ ঘাবড়ে গিয়ে নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। তারপর চারপাশ তাকিয়ে দেখলো যে তার সাথে থাকা গার্ডরা এখানে উপস্থিত নেই এবং মেয়েগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সে তার রাগত স্বরে জোসেফ ক্রিশ্চিয়ানোর উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলল, আমার হাত ছাড়ুন বলছি। আপনি এই আচরণের কথা এরিস অ্যাড্রিয়ানো জানতে পারলে এর ফলাফল ভালো হবে না বলে দিচ্ছি। জোসেফ ক্রিশ্চিয়ানো কিটকিট করে হেসে বলে উঠল, কেন সুইটহার্ট, এরিস অ্যাড্রিয়ানো বুঝি তোমায় বেশি বেশি সুখ দেয়? আই সোয়ার আমি ওর থেকেও ভালো পারফরমেন্স দেখাবো। আমার বয়স বেশি হলেও শরীরের জোর কিন্তু এখনো অনেক বেশি আছে। বলে আবারও কুৎসিতভাবে হাসতে লাগলো জোসেফ ক্রিশ্চিয়ানো। লোকটার এমন জঘন্য কথাবার্তা শুনে মাথায় রক্ত উঠে গেল সে তার। তাই আগ পিছু না ভেবে জোসেফ ক্রিশ্চিয়ানোর প্যান্টের মেইন পয়েন্ট বরাবর হাঁটু দিয়ে প্রচণ্ড জোরে একটা লাথি মারল সে। এতে সেই জায়গা ধরে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে আর্তনাদ করে উঠল জোসেফ ক্রিশ্চিয়ানো। পর মুহূর্তে একটা বিশ্রী গালি দিয়ে সে তার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে সে তার গায়ে হাত তুলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা পাথর কঠিন হাত এসে জোসেফ ক্রিশ্চিয়ানোর হাতটা খপ করে ধরে ফেলল। তারপর সে কিছু বুঝে ওঠার আগে তাকে নিজের দিকে ঘুরিয়ে তার মুখ বরাবর একের পর এক তীব্র ঘুষি বসাতে লাগলো এরিস। তৎক্ষণাৎ লোকটি মেঝেতে আছড়ে পড়ে লুটিয়ে পড়ল। এরিস তখনও ক্ষান্ত হয়নি। জোসেফ ক্রিশ্চিয়ানোর বুকের ওপর বসে পড়ে তার মুখে এবং বুকে অজস্র কিল ঘুষে বসাতে লাগলো সে। সমস্ত শরীর তার প্রচন্ড রাগে কাঁপছে। শিরা উপশিরা ফুলে ফেপে উঠে সমস্ত ধমনী জোরে রক্ত টকবক করে ফুটছে। একটা তীব্র উষ্ণ আভা তার শরীর থেকে ঠিক করে বের হচ্ছে। জোসেফ ক্রিশ্চিয়ানোকে সম্পূর্ণ রক্তাক্ত করে আধমরা করে ফেলেছে এরিস। উপস্থিত কেউই তাকে থামানোর কথা তো দূর, তার কাছে ঘেঁষার সাহস পর্যন্ত পাচ্ছে না। সে তা দূরে দাঁড়িয়ে থেকে স্থির চিত্তে এই দৃশ্য অবলোকন করছে। আজ সে মোটেও ভয় কাঁপছে না, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক নিষ্ঠুর তীর্যক হাসি। এরিস অপরিসীম ক্রোধে ফোঁসফোঁস করতে করতে জোসেফ ক্রিশ্চিয়ানোকে বলল, আমার এরিকশনের গায়ে হাত দিয়েছিস তুই? তার সাথে বেয়াদবি করেছিস? কত বড় কলিজা তোর! দেখ এর পরিণাম ঠিক কি হয়। জোসেফ ক্রিশ্চিয়ানো তখন হাত জোর করে এরিসের নিজের কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু এরিসের পাথর কঠিন মনে এই মুহূর্তে তার জন্য তিল পরিমাণ দয়া অনুভূত হলো না। পকেট থেকে রিভলভার বের করে তার সবগুলো বুলেট জোসেফ ক্রিশ্চিয়ানোর বুকে বিধিয়ে দিয়ে সম্পূর্ণ বুকটা ঝাঁঝরা করে দিল সে। মুহূর্তে প্রাণ পাখি উড়ে গেল জোসেফ ক্রিশ্চিয়ানোর। রক্তে ভেসে গেল সমস্ত ফ্লোর। সেই সাথে উপস্থিত সকলে শিউরে উঠল। এরিস নিজের রক্তমাখা চেহারা শরীর নিয়ে উঠে দাঁড়ালো। তার দৃষ্টি এখনো জোসেফ ক্রিশ্চিয়ানোর দিকে স্থির, যেখানে খেলা করছে তার প্রতি তীব্র ঘৃণা, আক্রোশ আর ক্রোধ। এরপর এরিস আশেপাশে তাকিয়ে কয়েকজন গার্ডকে নিশানা করে সহসা শুট করে দিল। উপস্থিত সবাই আবারও আঁতকে উঠল। এই গার্ডগুলো হলো তারা যারা শ্বেতাকে সেই মুহূর্তে একা ফেলে চলে গিয়েছিল। এরপর কয়েকজন গার্ড কাঁপতে কাঁপতে এরিসের দিকে একটা পানির বোতল ও তোয়াল এগিয়ে দিল। এরিস সেদিকে চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছে নিল। এরিস জোসেফ ক্রিশ্চিয়ানোর শরীরে প্রচন্ড জোরে জোরে কয়েকটা লাথি দিল। তারপর সে তাকে দেখে সকলের দিকে ভয়ানক রক্তবর্ণ চক্ষু নিয়ে তাকে ভয়ঙ্কর আওয়াজে বলতে লাগলো, শি ইজ অনলি মাই গার্ল। যে যার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে তার ঠিক এমন পরিণতি হবে। মাইন্ডেড। কথাগুলো বলে সে তার হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে হন হন করে বাইরে বেরিয়ে এলো এরিস। তাদের পিছু পিছু ফারহান এবং অন্যান্য গার্ডরাও ছুটে চলল। আর উপস্থিতি সকলে তখন হতবিহ্বল হয়ে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে।
জোসেফ ক্রিশ্চিয়ানো দলের লোকেরা সেদিকে উপস্থিত থাকলেও তারা কিছুই করতে পারেনি, কারণ বর্তমান এরিস অ্যান্ড্রিয়ানার ক্ষমতার সমপরিমাণ ক্ষমতা তাদের কারো কাছে নেই। তার সাথে এই মুহূর্তে পাঙ্গা নেওয়ার ক্ষমতাও কারো ছিল না। তবে মনে মনে ঠিকই ফুঁসেছে তারা, বলা যায় মোক্ষম সুযোগের অপেক্ষায় রয়েছিল তারা। এদিকে এত কিছুর মাঝে ভিড়ের মধ্যে এক রমণীর মুগ্ধ দৃষ্টি সারাক্ষণ তাক করা ছিল এরিসের দিকে। তার ভয়ঙ্কর রক্তবর্ণ চেহারা ও দুঃসাহসিক কর্মকাণ্ড মেয়েটিকে ভীষণভাবে মুক্ত করেছে। সবসময় সকল ছেলেদের প্রেমের প্রস্তাব রিজেক্ট করা মেয়েটি আজ ভীষণভাবে ক্রাশ খেয়ে গেল এক অপরিচিত পুরুষের প্রতি। ঠিক এমন একজন পুরুষই সেই জীবনে চেয়েছিল। মেয়েটি আর কেউ নয়, কিছু মুহূর্তে আগে এরিসার সাথে ঘনিষ্ঠ মূর্তি আবিষ্কার করা সেই মেয়েটি। তার নাম ক্যাথরিন ফার্নান্দেজ। সেও ইতালির একজন সুপরিচিত গ্যাংস্টারের মেয়ে। এরিসের সমতুল্য না হলেও একই ক্যাটাগরির মানুষ তার বাবা রাফায়েল ফার্নান্দেজ। তবে এরিসের সাথে থাকা মেয়েটি তাকে বেশ ভাবিয়ে তুলল। তার জন্যই আজ সে এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে কি মেয়েটি তার জন্য স্পেশাল কেউ? হোক তাতে কি, সেও বা কম সুন্দরী কে সে? এরিস তার রূপেও অ্যাট্রাক্ট হতে পারে, বলা তো যায় না। অপরিসীম ভয়ানক রূপে এক নাগারে চিৎকার করে যাচ্ছে এরিস। আন্ডারগ্রাউন্ড ক্লাবের মাল ওয়াশরুমে অধিকাংশ জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। সেই সাথে এরিসের সামনে পড়ে আছে কিছু গার্ডদের মৃতদেহ। কিছু মুহূর্তের জন্য গার্ডদের হাতে সে তাকে দিয়ে ওয়াশরুমে গিয়েছিল। সে এর মধ্যে সে তার সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। ফারহান একজন ডিলারের সাথে একটা কাজে আলাপচারিতা সেরে এরিসের কাছে সেসব দেখে রীতিমতো থমকে যায়। এরিস প্রচন্ড রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলতে লাগলো, অকর্মার দল, টাকা দিয়ে এক একটা বলদ পুষে রেখেছি আমি, একটা কাজও ঠিক মতো করতে পারে না এরা। দুইবার সেটাকে এদের হাতে দিয়ে সেমন একটা কাজে যেতে পারিনি আমি। এর মধ্যে কোনো না কোনো একটা কাণ্ড ঠিকই ঘটে যায়। এরপর এরিস একটা গার্ডের কলার চেপে ধরে ভয়ঙ্কর আওয়াজে বলতে লাগলো, আমার ওয়াইফ কোথায়? কোথায় আমার ওয়াইফ? এরিসের চোখ মুখ এই মুহূর্তে ভয়ঙ্কর রকম লাল হয়ে গেছে। অত্যন্ত ভয়ঙ্কর লাগছে তার মুখ আয়ব। গাটি প্রচন্ড ভয়ে কাঁপতে কাঁপতে আমতা করে বলল, আমরা ঠিকভাবেই পাহারা দিচ্ছিলাম বস, কিন্তু ম্যাম হঠাৎ ওয়াশরুমের নাম করে সেই যে ভিতরে গিয়েছে আর বাহিরে আসেননি। অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পর আমরা দ্বিধা ভরে ওয়াশরুমের দরজায় নক করতে থাকি, কিন্তু তিনি কোনো জবাব না দেওয়াতে আমরা দরজা ধাক্কা দিই। তবুও কোনো রেসপন্স না পাওয়াতে আমরা দরজা ভাঙার সিদ্ধান্ত নিই। আর ঢুকেই দেখতে পাই যে ম্যাম সেখানে নেই। সেখানে ভেতরে থাকা একটা সিক্রেট সুড়ঙ্গ দিয়ে তিনি পালিয়ে গেছে। এতে আমাদের কোনো দোষ নেই স্যার। বলতে বলতে গার্ডটি কেঁদে ফেললো। এরিস তাকে ছিটকে দূরে সরিয়ে দিল। তারপর প্রচন্ড এক হুঙ্কার দিয়ে উঠল। ফারহান অত্যন্ত সাহস সঞ্চয় করে তার দিকে ছুটে এসে ভর্ত স্বরে বলল, স্যার, ম্যাম সুযোগ বুঝে কোথাও পালিয়ে গেছে। আমাদের তাকে দ্রুত খুঁজে বের করতে হবে। হঠাৎ এরিস একটা ভয়ানক অট্টহাসি দিয়ে উঠল। উপস্থিত সকলে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এরিস ভয়ঙ্কর রক্তিম ও শূন্য দৃষ্টিতে উপরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে হিম শীতল আওয়াজে বলতে লাগলো, যেখানে ছুটে পড়ো না কেন এরিকশন, তোমার গন্তব্য তো কেবলমাত্র একটি স্থানে। ওয়ান অ্যান্ড অনলি এরিস। বোকা পাখি আমার, সারাদিন মুক্ত আকাশে ওড়ার পর তো অবশ্যম্ভাবী ভাবে এরিস নামক মেরে ফিরতে হবে। হোক সেটা তোমার অবাধ্য হৃদয় রহস্য নিয়ে তাড়নায়, অথবা আমার আসক্তিপূর্ণ তীব্র ভালোবাসায়। অপরদিকে কালো রঙের একটা ল্যাম্বরগিনি ইটালির মসৃণ প্রশস্ত ফাঁকা হাইওয়ে জুড়ে তীব্র গতিতে ছুটে চলেছে। সেখানে বসে আছে দুজন রমণী, শ্বেতা এবং তার বিশ্বস্ত ফিমেল অ্যাসিস্ট্যান্ট অ্যামেলিয়া, যাকে সে তার প্রফেশনাল ও পার্সোনাল লাইফের সবকিছু খুলে বলেছে। এই মুহূর্তে অ্যামেলিয়া গাড়ি ড্রাইভ করছে এবং শ্বেতা ফ্রন্ট সিটে বসে এক গাল হাত দিয়ে রাস্তার দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এরিসের কবল থেকে অবশেষে সে পালাতে সক্ষম হয়েছে। তবে মনে কিছুতেই শান্তি পাচ্ছে না সে। বারবার তার মন উদাস আর বিষণ্ণ হয়ে যাচ্ছে। সে তো তার বিশ্বস্ত টিমের মাধ্যমে খবর পেয়েছে নাদিরা খান ও মাশরাফি খান ইটালিয়ান মাফিয়াদের সাথে ষড়যন্ত্র করে নীলিমার এই অবস্থা করা ব্যক্তি অর্থাৎ তার খোঁজ লাগাচ্ছে। খুব দ্রুত হয়তো পেয়েও যাবে এবং তার ক্ষতি করার চেষ্টাও করবে। তাই আসন্ন বিপদ থেকে বাঁচতে এবং তাদের নির্মূল করতে আগে ভাগে সে তাকে এমন ব্যবস্থা নিতে হয়েছে। এজন্য মূলত তার এভাবে পালিয়ে আসা। সে তা মনে মনে বলতে লাগলো, আমায় ক্ষমা করে দিও এরিস, না চাইতেও তোমার কাছ থেকে পালিয়ে আসতে হলো আমায়। কিন্তু এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। সমস্ত বাধা বিপত্তি মোকাবেলা করে চলতে হবে আমাদের চলার পথ মসৃণ করে আমি আবারও ফিরে আসবো তোমার কাছে। এটা আমার তোমার প্রতি ওয়াদা রইল। অ্যামেলিয়া সে তার দিকে একবার দৃষ্টি তাক করে গাড়ি ড্রাইভ করতে করতে বলল,
স্যারের কাছ থেকে এভাবে পালিয়ে এসে আপনি ঠিক করেননি ম্যাম। শ্বেতা ভ্রু কুঁচকে বলল। মানে কি বলতে চাইছো তুমি? অ্যামেলিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। মানে স্যারকে সবটা বলে আপনাদের একসাথে মিসআন্ডারস্ট্যান্ডিং করা উচিত ছিল। এখন তার থেকে এভাবে পালিয়ে এসে আপনি তাকে করে দেওয়ার পাশাপাশি নিজের সেফটি জোনও হারালেন। তবে আমার মনে হয় তিনি প্রতিবারের মতো ঠিকই আপনাকে খুব দ্রুত খুঁজে বের করবে। আপনার বিপদে প্রতিবারের মতো তিনি ঝাঁপিয়ে পড়বে। সেই সাথে শাস্তি রূপে আপনার কপালে যে কি আছে সেটা শীঘ্রই তিনি আর গডই ভালো জানেন। বলে অ্যামেলিয়া ঠোঁট চেপে কিছুক্ষণ হাসল। শ্বেতা অ্যামেলিয়ার কথা শুনে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে তাকে ঝাড়ে দিয়ে বলে উঠল। উফ, তুমি বেশি কথা বলো অ্যামেলি। এমনিতেই দুনিয়ার ঝামেলায় জড়িয়ে থাকে এরিস, তাকে আবার নতুন করে এইসব ঝামেলা জড়াতে চাই না আমি। আর ধরতে পারলে সে আমায় কি করবে দেখা যাক। অ্যামেলিয়া কিছু না বলে ঠোঁটে চেপে হাসতেই লাগলো। মুখে এমন কনফিডেন্সিয়ালি কথা বললেও মনে মনে সেটা ঠিকই ঘাবড়ে গিয়ে ভাবছে এবার এরিস তাকে ধরতে পারলে কি করবে কে জানে। হয়তো বড়সড় কোনো কাণ্ড ঘটাবে মনে হচ্ছে। ইতালির একটি আন্ডারগ্রাউন্ড প্যালেস বর্তমানে সশস্ত্র পাহারায় নিমজ্জিত রয়েছে। রাত্রির অন্ধকার উপেক্ষা করে অসংখ্য কালো পোশাকধারী সশস্ত্র গার্ড জলজলে ও সতর্ক চাহনিতে চারিদিকে পাহারা জাল বিস্তার করে রেখেছে। তাদের দৃষ্টি অতিক্রম করে কারোরই সুযোগ নেই ভেতরে প্রবেশ করার। প্যালেসের উপরের দিকটা যতটা অন্ধকারাচ্ছন্ন, নিচের দিকটা ঠিক ততটাই আলোক উজ্জ্বল। অত্যাধুনিক ধাঁচে ও আসবাবপত্রে নির্মিত প্যালেসের প্রতিটা কোনায় কোনায় গার্ডরা পাহারারত। মাফিয়া সাম্রাজ্যের জৌলুসে প্রভাবিত বৃহৎ প্যালেসে গৌরগম্ভীর আচরণে অবস্থান করছে তিনজন মানুষ: অ্যান্তোনিও রিকার্দো, নাদিরা খান এবং মাশরাফি খান। অ্যান্তোনিও রিকার্দো ছিল আলেসান্দ্রো কার্লোর অন্যতম বিশ্বস্ত সহযোগী ও অনুচর। আলেসান্দ্রো কার্লোর মৃত্যুর পরে তার অনুপস্থিতিতে তার বৃহৎ সাম্রাজ্য বর্তমানে সেই পরিচালনা করেছে। সেই সাথে তার মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য সুযোগ বুঝে অপেক্ষা করছে। তার সেই সুযোগ আরও এক ধাপ এগিয়ে দিয়েছে নাদিরা খান ও মাশরাফি খান। ব্রেড ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে অ্যান্তোনিও রিকার্দো তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ নাদিরা খান ও মাশরাফি খানকে পর্যবেক্ষণ করলেন। তারা দুজন বেশ সাবলীল ভঙ্গিতে ড্রিঙ্কস করে যাচ্ছে, যেন অ্যান্তোনিও রিকার্দোর সাথে তাদের বহুদিনের সখ্যতা। অবশেষে দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে অ্যান্তোনিও রিকার্দো তাদের দুজনের উদ্দেশ্যে পরিষ্কার ইংরেজিতে বলে উঠলেন, তার মানে আপনারা দুজন এরিস অ্যাড্রিয়ানোর আত্মীয় হন? সেই সাথে আপনারা এটাও জানেন যে এরিস অ্যাড্রিয়ানো আমাদের শত্রুপক্ষের প্রধান ব্যক্তি। সে আমাদের শত্রু মনে আপনারাও আমাদের শত্রু। তবু জেনে শুনে বাঘের গুহায় কেন আপনারা পা দিলেন সেটা সম্পর্কে জানতে ভীষণ কৌতূহল বোধ হচ্ছে। নাদিরা খান ড্রিঙ্কস করে গ্লাস নামিয়ে রেখে ঠোঁটের কোণে তির্যক মুচকি হাসি রেখা ঝুলিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে অ্যান্তোনিও রিকার্দোর দিকে তাকালেন। অফ হোয়াইট কালারের একটা ক্রেপ শাড়ি পরিহিত অবস্থায় তাকে বেশ লাস্যময় লাগছে। তার পাশে মাশরাফি খান সুটেড বুটেড হয়ে বসে আছেন। নাদিরা খান নমনীয় কণ্ঠে বলতে লাগলেন। অ্যান্তোনিও রিকার্দো ভ্রু কুঁচকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন। নাদিরা খান কিছুক্ষণ চুপ করে থেকে দৃঢ় কণ্ঠে বললেন, এরিস অ্যাড্রিয়ানোকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বলতে গেলে এই মুহূর্তে তার সাথে আমাদের কোনো ধরনের যোগাযোগ কিংবা সম্পর্ক নেই। আমরা কেবল আপনার কাছ থেকে একটা সাহায্য নিতে এসেছি এবং বিনিময়ে আপনাকেও সাহায্য দিতে এসেছি। তো সেই সাহায্যটা কি? অ্যান্তোনিও রিকার্দো কিছু মুহূর্ত চুপ থাকলেন। হয়তো ঘনিষ্ঠ কাউকে নিজের এই ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের ক্ষতি করার জন্য চুক্তি করতে দেখে তিনি বেশ বিস্মিত হলেন। তবে বেশিক্ষণ সে বিস্ময় টিকল না। তাদের মাফিয়া সাম্রাজ্যের এসব বিশ্বাসঘাতকতা, হৃদয়হীনতা অতি স্বাভাবিক ব্যাপার। অ্যান্তোনিও রিকার্দো বললেন, আমার মতো এত শক্তিশালী একজন গ্যাংস্টার আপনার মতো এত মামুলি একজনের সাহায্য কেন নিবে? নাদিরা খান ফিচেল হেসে বললেন,
এরিস, অ্যাড্রিয়ানোর ক্ষতি করার হলে আপনি বহু আগেই করে ফেলতে পারতেন। সেটা যখন করতে পারেননি তখন আমার সাহায্যই আপনাকে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর জানেন তো, কাছের মানুষ খুব সহজেই মানুষের পিঠে ছুরি বসাতে পারে, কারণ তাদের দুর্বলতা সম্বন্ধে তারাই সবচেয়ে ভালোভাবে জেনে থাকে। অ্যান্টনিও রিকার্ডো কিছু সময় ভ্রু কুঁচকে নাদিরা খানের দিকে তাকিয়ে রইলেন। পরক্ষণে মাশরাফি খান বলে উঠলেন, আমাদের কথাবার্তা আমরা ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। আমরা এরিস অ্যাড্রিয়ানোকে বরবাদ করতে আপনাকে সাহায্য করব, আর আপনি আমাদের মেয়ে নীলিমাকে ঘায়েল করা ব্যক্তিটির সম্পর্কে সন্ধান দিয়ে তাকে আমাদের হাতে তুলে দেবেন। নাদিরা খান অ্যান্টনিও রিকার্ডোর দিকে শয়তানি হেসে হাত বাড়িয়ে দিয়ে বললেন, তাহলে ডিল ডান মিস্টার আন্তোনিও রিকার্দো। অ্যান্টনিও রিকার্ডো কিছু সময় চুপ করে থেকে নিজেও একটা পৈশাচিক হাসি হেসে নাদিরা খানের হাতে হাত মিলে শীতল কণ্ঠে বললেন, ডান। শ্বেতার ল্যাম্বরগিনি গাড়িতে এই মুহূর্তে অ্যান্টনিও রিকার্দোর আন্ডারগ্রাউন্ড প্যালেস থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থান করছে। শত্রুদের দৃষ্টিসীমার বাইরে নিরাপদ দূরত্বে অবস্থান করছে তারা। রাতের অন্ধকার তাদেরকে ঢেকে রাখতে পারলে শ্বেতার চোখের তীক্ষ্ণ জলজলের দৃষ্টি আড়াল করতে সক্ষম হলো না।